কষ্ট করে থেকে পানি সিপার নামে এক জায়গা সিপারে ভাই অনেক এর কে পানি আসছে সব পানি বের করে এটাতে এমনি দাম না এটা তো দাম চারদিকে নিয়ে হতে দাম আগে বাচ্চা নেওয়ার সময় এটাও দিয়েছে জায়গায় কি পিছলাই বাড়ে ঠিক আছে পানি আছে আমি জায়গাতে এটা তো পানি পানি ঠিক আছে তুমি চলে গেল আগে বাসা ছিল ওখানে এক কোটি বাড়ি আমাদের ওখানে ছিল বাড়ি ওরে স্কুলে খালি স্কুলে হয় সবাইকে আবার দ্বিতীয় পর্বে স্বাগত স্কুলে হয় দুটি খেলা আছে আমরা সম্ভবত একটা ক্লাসে একটা পর্যায়ে ছিলাম হঠাৎ করে কেটে গেছে দ্বিতীয় পর্বের জন্য আবার শুরু অবস্থা ছিল আমরা এখানে ছিলাম সম্ভবত যে কোনো ক্রমেই ল্যান্ড ক্রস করা যাবে গুরুত্বপূর্ণ আপনি 7 নম্বরে এখান থেকে সাঁতার কাটতেছেন কোনো ক্রমে এখানে চলে যেতে তাহলে ল্যান্ড ক্রস করা যাবে না এইটা ছিল একটা মূল আলোচ্য বিষয় এখন আমরা যেটা জানবো সাঁতার আসলে সাঁতার যে আমরা দিয়ে থাকি এই সাঁতারটা আসলে কত পড়ে যাবে না উঠলে সরি মিডলে সাঁতার কত মিডলে সাঁতার মিডলে এই মিডলে সাঁতারটা হচ্ছে দুই প্রকার মিডলে সাঁতার মানে সাঁতার যে 4 প্রকার আছে বুক চিত মুক্ত প্রজাপতি এই 4টা সাঁতারই একসাথে হবে একসাথে মানে একটার পর একটা হবে ধারাবাহিক মনে করেন 4টা সাঁতারের জন্য 4 জন ব্যক্তিকে সিলেক্ট করা হলো 1 2 3 4 একজন মুক্ত দিবে একজন প্রজাপতি দিবে একজন বুক দিবে একজন চিত দিবে এটা হচ্ছে মিডলে মিডলে দুই প্রকারের 4টা সাঁতারই প্রদর্শন করা হবে এই মিডলেটা হচ্ছে দুই প্রকারের এক নাম্বারটা হচ্ছে দলগত দলগত মিডলে আর 2 নাম্বার হচ্ছে ব্যক্তিগত একটা হচ্ছে ব্যক্তিগত মিডলে একটা হচ্ছে দলগত মিডলে একটা ব্যক্তিগত আচ্ছা আমার কথাটা কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু জি স্যার ক্লিয়ার স্টুডেন্ট দলগত মিডলে যদি হয় দলগত মিডলে যদি হয় তাহলে এটার ধারাবাহিকতাটা আপনার জানতে হবে আমাদের এটা ইটিতে বলা দিয়ে না বলা দিয়ে রাস্তায় দিয়ে সব এদিক রাস্তা প্রজাপতি মুক্ত মানে চিত বুক প্রজাপতি মুক্ত এটা হচ্ছে দলগত মিডলে যদি মানে 4 জন ব্যক্তি যদি 1 2 3 4 এই 4 জন ব্যক্তি মনে করেন 4 জন ব্যক্তি শুধুমাত্র এক মানে এই 4 জন প্রতিযোগিতা করবে এমন না এই 4 জন মিলে একটা দল এরকম আরো 7টা দল টোটালি 8টা দল অংশগ্রহণ করছে মনে করেন এই এক এখানে দাঁড়াইলো তিনি কি করলো তিনি প্রথমে যে সাঁতারটা দিবে এটা হচ্ছে চিত চিত যেহেতু আমার পানিতে নেমে শুরু করতে হবে আর পানিতে নেমে শুরু করলো এখান থেকে শুরু করার পরে তিনি কি করলো সাঁতার কেটে এখানে গেল যাওয়ার পরে ইনার যে প্রতিযোগী ইনার
মানে এনার যে সহকর্মী বা এনার যে সতীর্থ খেলোয়াড় তিনি এইখান থেকে এখানে তিনি ফিনিশিং এ টাচ করার পরে এখান থেকে তিনি কি করবেন বুক ছাতা শুরু করবেন এই যে এখান থেকে তো তিনি কি করলো আবার এখানে রিটার্ন করলো একবার তো গেল আবার তিনি এখানে রিটার্ন করলো রিটার্ন করার পরে এই পাশে তিনি দাঁড়িয়ে থাকবেন ইনি প্রজাপতি শুধুমাত্র তো চিত সাঁতার পানিতে নেমে শুরু করতে হয় আর প্রজাপতি যে সাঁতার এটা তো আবার কি করে পানির উপর থেকে ল্যান্ডিং এ স্ট্যান্ডিং এ দাঁড়িয়ে ল্যান্ড অবস্থায় এখান থেকে ড্রাইভ এখানে তিনি ফিনিশিং এ টাচ করার সাথে সাথে তিনি কি করবেন প্রজাপতি সাঁতারের জন্য তিনি ড্রাইভ দিবেন তারপর তিনি আবার এখানে আসবেন এখান থেকে একজন তারই সতীর্থ সাঁতারু থাকবেন তিনি কি করবেন এইখানে আবার দৌড়ায় আসবেন সরি মুক্ত সাঁতার অবস্থায় তিনি এখানে আসবেন এই বিষয়টা কি ক্লিয়ার কিনা আপনার মিডলে দলগত মিডলে সাঁতারের ধারাবাহিকতা সবাই কি ক্লিয়ার ভালো করে বুঝাই দিলে ভালো হয়। থ্যাংক ইউ আচ্ছা মনে করেন আমাদের এখানে কে কে আছে আপনার মধ্যে আছেন আপনি আছেন সুমন এরপরে সৌরভ হোসেন একজন আরেকজন হচ্ছেন আরিফিন আর আমি শেষে থাকি আমি মুক্ত সাঁতার দিব আমি আশিক তামাল তো এখানে এই আমরা 4 জন একটা দল আমাদের সাথে মনে করেন আরো 7টা দল আছে আমরা এই 4 জন একটা দল 4 জনে যেহেতু একটা দল তাহলে প্রথম যে সাঁতারটা দিবে 50 মিটারের জন্য আমাদের প্রথম সাঁতারটা চিত তাহলে আমাদের এই যে সুমন তিনি কি করলেন ল্যান্ডিং এ এখানে জানি আমরা চিত সাঁতার কি করতে হয় পানি থেকে শুরু করতে হয় তাহলে সুমন কি করলেন তিনি পানি থেকে শুরু করলেন এখানে একটা হ্যান্ডেল দেওয়া থাকে এটাতে ধরে পা দিয়ে টাচ করে পরে শুরু করতে হয় এখানে এই সুমন তিনি কি করলেন প্রথমেই না বুঝলে যেটাতে না বুঝবেন এখানে প্রশ্ন করবেন সুমন কি করলো প্রথমে এখান থেকে যেহেতু চিত সুমনকে আমরা চিত দিলাম চিত অবস্থায় যে সাঁতারটা এটা সুমন শুরু করবে এই চিত সাঁতারটা সুমন কি করলো প্রথমে এই পানি থেকে নেমে তিনি কি করলেন এখানে আসলেন সাঁতার কাটতে কাটতে তিনি এখানে আসলেন তার মানে সুমন তো এখানে 50 মিটার গেল 50 মিটার যাওয়ার পরে তিনি কোন অবস্থায় সাঁতার কেটে গেলেন চিত অবস্থায় এর পরে আমাদের যে সৌরভ হোসেন আছে তিনি এই পাশে দাঁড়িয়ে থাকবেন এই পাশে ল্যান্ডিং এর উপর দাঁড়িয়ে থাকবেন তিনি এই ফিনিশিংটা টাচ করার সাথে সাথেই সৌরভ এখান থেকে ড্রাইভ দিবেন তাই সৌরভ এই ল্যান্ডিং থেকে ড্রাইভ দিবেন তিনি বুক সাঁতারের জন্য প্রস্তুত থাকবেন তিনি কি করলেন আবার এই বুক সাঁতার কাটে তিনি এখানে আসলেন তিনি এসে ফিনিশিংটা টাচ করলো টাচ করার পরে সৌরভ কোনটা করলো বুক সাঁতার এরপরে আরিফিনের কাজ হচ্ছে কি এই পাশে যে ল্যান্ডিং আছে এখানে দাঁড়ায় তিনি কোন সাঁতারটা দিলেন প্রজাপতি মানে বাটারফ্লাই তিনি দিলেন বাটারফ্লাই এইখান থেকে তিনি আবার কি করলেন ড্রাইভ দিলেন বাটারফ্লাই এর জন্য তো আবার এই আরিফিন কি করলেন এই পাশে আসলেন এই ল্যান্ড নিয়ে আসার পরে এরপরে আমার কাজ মানে আমি তো মুক্ত নিলাম আমি এখন দেব মুক্ত দেওয়ার পরে এই ল্যান্ড গুলো তো অন্য প্রতিযোগী অন্য দলের এরাও তো এখানে সাঁতার কাটতেছে তো আমি যদি এখানে সবার আগে আসতে পারি বা পৌঁছাইতে পারি তাহলে আমার দল প্রথম হয়েছে বলে বিবেচ্য হবে মানে আমার দলকে প্রথম হিসেবে ঘোষণা দেওয়া হবে এখন কি ক্লিয়ার কিনা জি স্যার ক্লিয়ার একটা বিষয় সেটা হচ্ছে যে প্রথম যিনি সাঁতার কাটবে সাপোজ সুমন উনি কি ওই লেন থেকে ওঠার পরে সৌরভ নামবে না উনি তো ফিনিশিং এ টাচ করার সাথে সাথে আপনি উঠবেন কখন উনি কখন নামবো এটার জন্য কি অন্যান্য প্রতিযোগী যে অন্যরা যে লেনে আছে অন্যান্য লেনে যেখানে আছে এরা কি বসে থাকবে আমার কাজ হচ্ছে আমি ফিনিশিং এ টাচ করা মানে সুমনের কাজ হচ্ছে তিনি ফিনিশিং এ টাচ করার সাথে সাথে সৌরভ তিনি কি করবেন ল্যান্ড থেকে মানে স্ট্যান্ড থেকে তিনি ড্রাইভ দিবেন কিসের জন্য বুক সাঁতারের জন্য জি স্যার বুঝতে পারছি আচ্ছা এরপরে সৌরভেরটা শেষ হইলে আরিফিন তিনি প্রজাপতি দিবেন আরিফিন শেষ করার পরে উনি ফিনিশিং এ টাচ করার সাথে সাথে আমি মুক্ত সাঁতার শুরু করলাম এই তো এই 4টা বিষয় তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট দলগত মিডলে ধারাবাহিকতা মিডলে মানে
এটা হচ্ছে দলগত, মানে সবগুলা সাঁতার যে প্রদর্শন করা হয়, সবগুলা চিত, বুক, প্রজাপতি, মুক্ত। এখন আসেন, আপনি যদি একা, এখন তো এখানে ছিল আমাদের 4 জনের, না আপনি যদি ব্যক্তিগত ভাবে করেন, ব্যক্তিগত মিটলেতে আপনি কোনটা শুরু করবেন? দলগত আমাদের গেল, এখন ব্যক্তিগত। ব্যক্তিগততে প্রথমে হচ্ছে প্রজাপতি, প্রজাপতির পরে হচ্ছে চিত, চিতের পরে হচ্ছে কি বুক, বুকের পরে মুখ। মনে করেন আমাদের যে সুমন আহমেদ আছেন, তিনি প্রথমে কি করলেন, এর মধ্যে এখানে 8 জন প্রতিযোগী আছে, না আমরা যদি সুমনকে নিলাম, আমরা যদি বুঝার সুবিধা। আপনি আমার কিছু মনে করেন না, আপনার নামটা নিলাম। আপনি কি প্রথমে কি করবেন, প্রজাপতি যে স্টাইলটা আছে এটা করে এখানে যাবেন, এই ফিনিশিং টাচ করার পরে আপনার পরবর্তী কাজ হচ্ছে চিত। আবার এই 50 মিটার সাঁতার কি করবেন, চিত অবস্থায় করে এখানে আসবেন। আসার পরে এই 50 মিটার ফিনিশিং এ টাচ করার পরে আপনার অবস্থান পরিবর্তন হবে, পরে হবে বুক সাঁতার, পরে আবার আপনি বুক সাঁতার করতে করতে এখানে আবার 50 মিটারের ফিনিশিং এ টাচ করবেন। টাচ করার পরে আপনার কাজ হচ্ছে মুক্ত সাঁতার, তার মানে এটা 200 মিটার। আমাদের এটা যেহেতু 50 মিটারের লেন্থ, আপনি 200 মিটার সাঁতরাইলেন। 50 মিটার প্রজাপতি, 50 মিটার চিত, 50 মিটার বুক, 50 মিটার মুক্ত। এই বিষয়টা কি ক্লিয়ার কিনা? এটা মানে একজন করে দেখাচ্ছে এই কার্যক্রমটা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে সাঁতারের আমাদের যে আলোচনা বিষয় ছিল সাঁতার সম্পর্কে, মোটামুটি শেষ দিকে বা শেষ বলা যায়। বাকিগুলো আপাতত ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন নাই, তো আশা করি আর কি। পরবর্তীতে প্রয়োজন আছে নিবন্ধন পরীক্ষার জন্য, এখন আর আপাতত প্রয়োজন নাই। এই মুহূর্তে আর আপনাদের এটার প্রয়োজন নেই। আজকে আপনাদের সাঁতারের যে বিষয়টা, এটা এই মুহূর্তে আর প্রয়োজন নেই। এটুকু জানলেই হবে, আশা করি। এরপরে আপনাদের আরো জানার জন্য অনেক কিছু করতে হবে, এটা একটা একাডেমিক কোর্স রচনাদের জন্য। এরপরে আর বই কিনে নেবেন। আপনারা ক্লাস 6 থেকে 9 10 পর্যন্ত যে বইটা বলছেন এগুলো সংগ্রহ করছেন? 2-1টা আছে স্যার। দুয়েরটা কেন, আপনার তো বাকিগুলো সংগ্রহ করেন, এগুলো তো বিভিন্ন স্কুলে অ্যাভেলেবল পাওয়া যায়। আপনারা সংগ্রহ করে নেবেন, প্রয়োজনে পিডিএফ ডাউনলোড করে নেবেন। এটা আপনার হাতে থাকা উচিত, পিডিএফ বলেন আর যাই বলেন, এটা আপনার হাতে থাকা উচিত, থাকলে এটা পড়তেন, অনেক কিছু জানতেন। আচ্ছা, আমরা আজকে যা জানবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একজন আদর্শ শারীরিক শিক্ষা শিক্ষকের শিক্ষার গুণাবলী, এটা আপনাকে জানতে হবে। শিক্ষকের গুণাবলী, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু বিভিন্ন লিখিত প্রশ্নতে আসা প্রশ্ন, বিভিন্ন প্রতিষ্ঠান, রাজু, মাইলস্টোন, তারপরে আরো অন্যান্য স্কুলে এই প্রশ্নগুলো আসে প্রায়শই। একজন আদর্শ শারীরিক শিক্ষার শিক্ষকের যে গুণাবলী থাকে, এর মধ্যে একটা হচ্ছে সৎ ও আদর্শবান হতে হবে। আপনি একজন ফিজিক্যালের টিচার, আপনাকে সৎ ও আদর্শবান হতে, 1 নম্বর কাজে হচ্ছে আপনাকে সৎ এবং আদর্শবান হতে হবে। এগুলো কিন্তু আমি জাস্ট পয়েন্ট গুলো আপনাদেরকে দিতেছি, এগুলো বিস্তারিত ব্যাখ্যা আপনারা লিখবেন। এমন একজন আদর্শ শিক্ষকের আর শারীরিক শিক্ষা শিক্ষকের, এটা এই প্রশ্নটা কিন্তু আপনাদের কারিগরি বোর্ডেও আসছে, তবে এটা একটু ভিন্ন হয়ে আসছে। একজন প্রশাসকের কি কি গুণাবলী থাকা দরকার,
প্রশাসক হিসাবে। এরপরে 2 নাম্বারটা শারীরিকভাবে সুস্থ হতে হবে। শারীরিক ভাবে সুস্থ হতে হবে। শারীরিকভাবে সুস্থ হতে হবে। আমি শারীরিক শিক্ষার শিক্ষক, আপনি শারীরিক ফিট নাই স্পোর্টস পরিচালনা করার জন্য বা দেখানোর জন্য, তাহলে হবে না। তৃতীয়ত হচ্ছে বিষয়ভিত্তিক দক্ষতা থাকতে হবে। বিষয়ভিত্তিক দক্ষতা থাকতে হবে। আপনি যে বিষয়ের টিচার, এই বিষয়ে অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে। আপনাকে বলা হচ্ছে যে ক্রিকেটের এই আইনটা কি স্যার, বা ফুটবলের এই আইনটা কি, তখন আপনাকে এটা জানতে হবে। এই জন্য প্রচুর স্টাডি করতে হবে। বই কিনবেন প্রচুর পরিমাণে, বই কিনে পড়াশোনা ভালো জানবেন। এই যে ক্রিকেটের জন্য এই বইটা কিনতে পারেন, 22 গজের লড়াই, রায়ান ভাই লেখা এই বইটা ক্রিকেটের জন্য কিনতে পারেন, 22 গজের লড়াই। ফুটবলের স্যার জন্য 22 গজের লড়াই কি শুধু ক্রিকেটের না সবকিছুই আছে? এটা কিনে নিন। শারীরিক শিক্ষার ভিত্তি ও ইতিহাস, এরকম ল অফ গেম, এটা হচ্ছে ফুটবলের আইন কানুন, এরকম অনেক বই আছে, প্রত্যেকটা ইভেন্টস এর এরকম বই আছে। ভলিবলের একটা বাংলায় অনুবাদ করা একটা বই আছে, ভলিবলের আইন কানুন। এরকম বইগুলো আছে, এগুলো আপনারা কিনে নেবেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কোর্সও করবেন, সামনে যেগুলো আসে। এরপর নেতৃত্বের গুণ থাকতে হবে তার মধ্যে। নেতৃত্বের গুণ থাকতে হবে। কেন নেতৃত্বের গুণ থাকতে হবে? এর সাধারণ ব্যাখ্যাতে দেখেন, তিনার কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে স্টুডেন্টদেরকে নিয়ে। স্পোর্টস হইলে দেখুন টিচার হবে, এটা আপনার কাজ, এটা আপনি করেন। এই জন্য আপনার এটা জানতে হবে। শৃঙ্খলা পরায়ণ হতে হবে। শৃঙ্খলা পরায়ণ হতে হবে। শৃঙ্খলা পরায়ণ হতে হবে। নাম্বার 6, ধৈর্যশীল এবং সহনশীল। এগুলো আপনারা বিস্তারিত নোট করে নেবেন আপনার নিজের মতন, ব্যাখ্যা দিবেন। শীল হতে হবে, ধৈর্যশীল ও সহনশীল হতে। নাম্বার 7 হচ্ছে প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হতে। ব্যক্তিত্ব হতে হবে। মানে আপনাকে দেখে যাতে মানুষ প্রেরণা পায়, আপনি এমন কিছু করে দেখাবেন। আপনি আজ ফিজিক্যালের টিচার হইলেন, যা প্রতিষ্ঠানে আপনি 2 জন প্লেয়ার এত ভালো করে তৈরি করলেন, যারা জেলা বিভাগ বা ন্যাশনাল পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে ভালো ভালো পুরস্কার পাইলো। এইখান থেকে তারা ভালো কিছু করলো, যেমন বিভিন্ন বাহিনীতে খেলোয়াড় চাকরি বাকরি করলো, তখন না আপনাকে দেখে মানুষ জানবে যে না, তিনার কাছে গেলে তিনি অনেক কিছু করতে পারেন। এমন ব্যক্তিত্ব আপনাকে তৈরি করতে হবে, প্রেরণাদায়ক। এটা আপনার করতে হবে, প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হতে হবে। এরপরে আর জায়গা নাই, আমি একটু উপর থেকে মুছি, তাহলে আমরা একটু আরেকবার রিভিশন দিই, মুছে দিই। যে অবশ্যই সৎ ও আদর্শবান ব্যক্তি হতে হবে, শারীরিকভাবে সুস্থ হতে হবে, যাতে আপনি যে কোনো স্পোর্টস বা যে কোনো কিছু স্পোর্টস রিলেটেড কিছু করতে পারেন, দেখাতে পারেন, যাতে নিজেকে কোনো সময় অদক্ষ হিসেবে প্রমাণ না হয়। বিষয়ভিত্তিক দক্ষতা থাকতে হবে। আপনি যে সাবজেক্টের টিচার, এই সাবজেক্টের উপরে জ্ঞান থাকতে হবে। শৃঙ্খলা পরায়ণ হতে হবে অবশ্যই। আপনি ফিজিক্যালের টিচার,
উঠি 9:30 আপনি আসলেন 10টায়, তাহলে হবে না। ধৈর্যশীল হতে হবে এবং সহনশীল হতে হবে। আপনি তো বেশিরভাগ স্টুডেন্টদের সাথে মিশবেন বিভিন্ন কারণে, যাতে করে আপনার কি হয়, এদের সাথে আপনার মিশতে কোনো ঝামেলা না হয়। যেন এক একজন স্টুডেন্ট হয়তো এক এক রকম থাকে, এক একটা পরিবার থেকে আসে। এই জন্য এদের সাথে ধৈর্যের সাথে মিশতে হবে, ধৈর্য থাকতে হবে। আর আপনাকে অবশ্যই প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হতে হবে, যাতে করে আপনাকে দেখে স্টুডেন্টরা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমাদের উত্তরা ইউনিভার্সিটির যিনি আমাদের বিভাগীয় চেয়ারম্যান ছিলেন, স্যার বলতেন শারীরিক শিক্ষার শিক্ষক অবশ্যই স্মার্ট পোশাক পরতে হবে। স্যার বলতেন যে কি কত নাম্বার 7, আর স্যার বলতেন যে কি স্মার্ট পোশাক পরতে হবে, স্মার্ট পোশাক পরতে হবে। এটা স্যার বারবার বলতেন যে স্মার্ট পোশাক পরতে হবে। ঠিক আমার মতন না আর কি। আমি যেরকম পোশাক পরি। স্যার বললো যে একজন ফিজিক্যালের টিচার স্মার্ট পোশাক পরতে হবে। আমি স্যারকে 1 বছর দেখেছি, স্যার 1 বছরই স্মার্ট পোশাক ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তার লেখা একটা বই আছে সংগঠন ও প্রশাসন, এই বইটা কিনে নিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই শারীরিক শিক্ষার জন্য। সংগঠন ও প্রশাসন, এই বইটা ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাসে আছে। সংগঠন ও প্রশাসন, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জাহাঙ্গীর স্যারের বই রকমারি.com এ পাবেন, ওখান থেকে কিনে নিতে পারেন। অথবা ওই উত্তর ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন। স্মার্ট পোশাক পরতে হবে, এটা অ্যাজ এ ফিজিক্যাল টিচারের কাজ। আপনি ন্যায় পরায়ণ হতে হবে, ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ এবং নিরপেক্ষ হতে হবে, নিরপেক্ষ হতে হবে। অবশ্যই আপনি যেহেতু বিভিন্ন স্পোর্টস রিলেটেড কার্যক্রমের সাথে আপনি জড়িত থাকবেন, এগুলোতে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হয়। হ্যাঁ, ডিসিশনের ক্ষেত্রে আপনি ন্যায় পরায়ণ এবং নিরপেক্ষ তা অবলম্বন করতে হবে। কোনো ক্রমেই এখানে অন্যায় বা হস্তক্ষেপ হয় এরকম কাজ করা যাবে না। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সৃজনশীল মন মানসিকতা থাকতে হবে। সৃজনশীল, সৃজনশীল মন মানসিকতা, সৃজনশীল মন মানসিকতা থাকতে হবে। মানে নতুন কিছু সৃষ্টি করা। যেমন এই যে যিনি ইয়াতে পড়ে আসছেন আরিফিন, আপনার ইউনিভার্সিটিতে হার্ডেলস যেটা, এটা এরকম থাকে। হার্ডেলসটা এটার উপর দিয়ে দৌড়াইতে হয়। স্প্রিন্টে যেদিন যাবো এদিন দেখাবো, এখানে একটু এটার উপর দিয়ে দৌড়াইতে হয়, উপর দিয়ে লাফ দিয়ে যাইতে হয়। হার্ডেলস স্প্রিন্ট 100 মিটার বলেন 110 মিটার হার্ডেলস। কিন্তু আপনি যদি মানে কোথাও চাকরি এসে ছোট বাচ্চাদের প্রতিষ্ঠান, তখন এরা কি আর হার্ডেলস টপ পেয়ে যেতে পারবে? তখন এদের জন্য ভিন্নটা বল। যেমন কি করতে পারেন যে তোমরা উপর দিয়ে না, এটার ভিতর দিয়ে যাইবা, এটার ভিতর দিয়ে যে বের হয়ে দৌড় দিবা, আবার ভিতর দিয়ে যাইবা, দৌড় দিবা, আবার ভিতর দিয়ে যাবে, এরকম। তাহলে এই যে নতুন কিছু সৃষ্টি করবেন, মানে আপনার মন মানসিকতা থাকতে হবে, সৃজনশীল মন মানসিকতা থাকতে হবে। মানে কিছু নতুন তৈরি করবেন, ওই সময় প্রেক্ষাপট অনুযায়ী আপনি একটা বায়োস করে নিতে। এই 11 নাম্বার, 11 নাম্বার হচ্ছে আজীবন শিকার মন মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, আজীবন শিখার মন মানসিকতা, আজীবন শেখার মন মানসিকতা থাকতে হবে। আজীবন শেখার মন মানসিকতা আপনার থাকতে হবে। আপনি যদি ফিজিক্যালের টিচার হন, তাহলে আপনার সারা জীবন শিখতে হবে, এই মন মানসিকতা আপনার উপরে বিরাজমান থাকতে হবে। আপনি ফিজিক্যালের টিচার হয়ে গেছেন, এই জন্য আপনি আর কোনো কিছু শিখবেন না এমনটা না। আপনার শিখার মন মানসিকতা থাকতে হবে। শিখার আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই, প্রত্যেকটারই বয়স আছে। শিক্ষার আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই। এই কয়েকটা গুণাবলী সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে এবং
এই প্রশ্নের উত্তরটা ২ জায়গাতে আপনি ইউজ করতে পারবেন। যদি একজন আদর্শ শারীরিক শিক্ষকের গুণাবলী আসে এটা, আর একটা যদি আসে একজন প্রশাসকের কি গুণাবলী থাকা দরকার। আপনি এগুলা দিয়ে দিবেন। তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই প্রশ্নটা আসছে একজন আদর্শ প্রশাসকের গুণাবলী। আদর্শ আসে নাই, শুধু প্রশাসকের গুণাবলী সম্পর্কে আসছে। আমি চাইলে ওইখানে এগুলো এড করে দিতে পারি। আচ্ছা আপনারা একটু, আমার ক্লাস শেষ, আপনারা একটু আনমিউট করে আমার সাথে একটু কথা বলেন, হ্যাঁ? আমরা যেহেতু পরীক্ষা নিব আপনাদের, এই জন্য আপনাদের সাথে চাচ্ছিলাম একটু কথা বলার জন্য আর কি। আজকের ক্লাসের উপস্থিতি সংখ্যা অনেক বেশি। এই প্রথম মনে হয় এত উপস্থিতি। ১, ২, ৪, ৮, ৯ জন উপস্থিতি। মাশাআল্লাহ। তো আপনাদের পরীক্ষা আগামী বৃহস্পতিবার। ঠিক আছে? আমার একটা ক্লাসে একটু অংশ বাকি আছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটা পার্ট হইছে, আর একটা পার্ট হয় নাই। আমরা একটু ওই পার্টটা হয় ভিডিও দিয়ে দিব আগের ক্লাসের মতন। ক্লাসের আমরা দেখলাম না ওইটার মতন। না হয় আপনার ক্লাসটা এক পর্ব নিয়ে নিব একদিন। একটু বাকি রয়েছে তো এটা নিয়ে নেব। ভিডিও করে দিয়ে দিব। তো আগামী বৃহস্পতিবার পরীক্ষা দিতে আপনারা সবাই প্রস্তুত আছেন তো? জি স্যার। শান্ত সাহা, নাইমুর রহমান, আগামী বৃহস্পতিবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা? নাইমুর রহমান, জি স্যার। ঠিক আছে স্যার। আগামী আমরা যেগুলা পড়াইছি আপনাদেরকে এগুলা, এবং আমরা আজকে আপনাদেরকে এখনই আমি দিয়ে দিব গ্রুপে বিভিন্ন বিষয়াদি, এগুলো আপনারা পড়ে নিবেন। এবং বিগত সালের প্রশ্নগুলো ওকে স্যার, এগুলো দিয়ে দেন, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। আমি যেভাবে একবার বোর্ডে পরীক্ষা হয় ঠিক এভাবে নিব, যাতে করে আপনারা পারেন আর কি। স্যার এই পরীক্ষাটা কি ফিজিক্যালি হবে? না, আপনার প্রশ্নটা আপনাদের গ্রুপে দিব। গ্রুপে দেওয়ার পরে আপনারা ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট আর কি, এগুলা করে আবার জমা দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমি প্রথম তো স্যার, এই জন্য আসলে একটু প্রশ্ন করছি। না সমস্যা না, আমরা তো চাই আমাদের ক্লাসে প্রশ্ন, যে এনারা যারা আছেন আজকে যাদেরকে দেখতে পাইতেছেন, এনারা বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করে, তো আজকের বিষয়টা এনাদের অনেকটা জানা, এর জন্য তো প্রশ্ন করে না। এনারা যা মানে যা ওনারা না বুঝে এটা ওনারা প্রশ্ন করে, এবং আপনি যদি জানেন, যারা জানে না এদের জন্য হলো ধৈর্য ধরে শুনতে হবে আর কি। বিভিন্ন বিষয় আমরা না অনেক, স্যার, অবশ্যই অবশ্যই স্যার, শেখার কোনো শেষ নেই স্যার। তার জন্য মানে আর কি ওনাদের সাথে নিয়ে আমরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করি আর কি আমাদের। জি স্যার। তো আমাদের বৃহস্পতিবারে পরীক্ষা থাকবে, জাস্ট টাইমে আমরা প্রশ্ন দিব এবং আমরা একটা নির্দিষ্ট পরিমাণে টাইম দিব। এর মধ্যে আপনারা খাতা লিখে জমা দিয়ে দিবেন, অ্যাসাইনমেন্ট বলেন আর পরীক্ষায় বলেন। তবে চেষ্টা করবেন না দেখে লেখার জন্য। আপনি তো আপনার বাসায় বসে পরীক্ষা দিবেন, তো চাইলে আপনি দেখে লিখতে পারবেন, কিন্তু না দেখে লেখার জন্য চেষ্টা করবেন। এবং কার কোথায় ভুল হয়েছে না হয়েছে এগুলো আমরা আবার মার্ক করে দিব। কার পরে এরকম একটা ক্লাস করব, কার খাতা কোথায় ভুল হয়েছে না হয়েছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। কেমন করে লিখলে সুন্দর হইতো এগুলো আমরা আলোচনা করব। আর আপনাদের বিভিন্ন ধরনের ফিক্সচার ড্রয়িং এর বিষয়গুলো বলছিলাম গত ক্লাসে, আপনারা কি করছিলেন? সুমন আহমেদ, সৌরভ হুসাইন, শারমিন আক্তার, আপনারা করছেন এগুলা কাজ? গতকালকে বলছিলাম যে স্যার ওইটা করা হয়নি, তবে ওই ক্লাসটা ওই সময় ক্লাস আমি অ্যাটেন্ড ছিলাম না, তো এই কারণে আমি ক্লাসটা পুরোপুরি বুঝতেও পারি নাই। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার সম্পূর্ণটা ভিডিও যেহেতু ইউটিউব গ্রুপে আছে, হ্যাঁ ওইখান থেকে আপনারা দেখে নেবেন। আর ওই যে আপনি নতুন যিনি ভর্তি হয়েছেন আরফিন আহমেদ, আমাদের এখানে প্রতিটা ক্লাসের আপনি ক্লাসের লিংক পাবেন গ্রুপে। এই গ্রুপে ঢুকলে আপনার ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমাদের ক্লাসগুলো আপলোড করা আছে। আপনি চাইলে এখান থেকে আগে যে ক্লাসগুলো হয়েছে এগুলো আপনি দেখতে পারবেন আর কি, এই সুবিধাটা আছে এই প্রতিষ্ঠানে। জি স্যার, আমি ইউটিউব চ্যানেলের ইউআরএলটা পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা স্যার, একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আমি আসলে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড অন্য ডিপার্টমেন্ট, তো আমি আসলে এটা বিপিএড করার আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এন এন কি বলে, যেটা নিবন্ধন পরীক্ষা যেটা আছে এনটিআরসি এর থেকে। সো এনটিআরসি এর এক্সামটা দিয়ে আমি আসলে কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাই। এখন আমার অন্য ডিপার্টমেন্ট থেকে এসে আমি কি এই বিপিএড এর সার্টিফিকেট ইউজ করে ওই পরীক্ষাটাই অ্যাটেন্ড করতে পারবো কিনা? আসলে বিষয়টা হচ্ছে এমন যে শুধুমাত্র শারীরিক শিক্ষার ক্ষেত্রেই
এটা স্কুল এবং কলেজ পর্যায়ে সমমান গ্রেড, 10ম গ্রেডের চাকরি হয়। আপনি যদি স্কুলে চাকরি করেন বা মাদ্রাসাতে করেন এখানে 10ম গ্রেড, জি আপনি স্যার। যদি কলেজেও করেন ওখানে আপনার 10ম গ্রেড। বুঝতে জি স্যার। পারছেন? যার জন্য আপনি একটা নিবন্ধন দিয়েই আপনি যে আপনার 40টা প্রতিষ্ঠান চয়েস দেওয়ার সুযোগ থাকে আরকি। আচ্ছা। নিবন্ধনের ক্ষেত্রে। ওইখানে আপনি চাইলে 40টা প্রতিষ্ঠানের মধ্যে আপনি কলেজকে প্রায়োরিটি দিতে পারেন ১ম। কিন্তু আপনার ওখানে 10ম গ্রেডে আপনার চাকরি হবে। আচ্ছা স্যার। নিবন্ধন স্যার একটা। আমার একটা স্যার প্রশ্ন ছিল। জি, একজন শেষ করি পরে উত্তর দিন। আসলে স্যার আমার কাছে গ্রেডটা ম্যাটার না এখানে। এখানে আমি চাচ্ছি যে কলেজের জবটাকে প্রিফারেন্স দিতে। কারণ ওখানে ফ্লেক্সিবিলিটিটা একটু বেশি থাকে। মানে ওয়ান কাইন্ড অফ কোন কাজ থাকে না আরকি, এই আরকি। হ্যাঁ, মানে পাশাপাশি অন্য কিছু চাইলে করা যাবে এরকম একটা বিষয় থাকে। আর আ সবথেকে বড় যে সমস্যাটা পলিটেকনিক্যাল এরকম সুবিধা আছে। পলিটেকনিক্যালে যদি আপনি টিচার হন নন ক্যাডার ১ম জি গ্রেড, স্যার। পলিটেকনিক্যাল এরকম ক্লাস অনেক কিছুই মানে কোনো কিছুই নাই। আর আপনাকে যদি আচ্ছা। মানে কলেজ লেভেলে চাকরি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে স্কোর ভালো করতে হবে। স্কোরের কোনো বিকল্প নেই। জি স্যার। আমাদের আমার পরিচিত ২ জন আছে, এনারা একজন ৫৮ মার্ক না ৬১ মার্ক দিয়ে কলেজে, আরেকজন ৭৮ মার্ক দিয়ে হাই স্কুলে। ওই জেলার এই জেলা ২ জন, একজন কিশোরগঞ্জে একজন কক্সবাজারে। আমার ২ জন পরিচিত আরকি। আরেকজন আচ্ছা। ৫৮ মার্ক দিয়ে কুমিল্লাতে কলেজে আছে। কিন্তু আপনার ওই এলাকাতে যদি আপনার জেলা কোনটা? কুষ্টিয়া? জি স্যার, কুষ্টিয়া। কুষ্টিয়াতে যদি কলেজ খালি থাকে ওই অনুযায়ী আপনাকে স্কোর করতে হবে। স্কোর করলে আপনি এমপিওভুক্ত আচ্ছা যে স্যার, এই ৫৮ যেটা শুধুমাত্র স্কোর এটা মহিলা হচ্ছে কলেজ যদি এনটিআরসি এর এনটিআরসি এক্সামের। জি, জি, জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, সৌরভ হোসেন। স্যার আমাদের যে সার্টিফিকেটটা পাবো কোর্স কমপ্লিট করার পরে, এই সার্টিফিকেট দিয়ে কি মানে নেক্সট আপনি বলছিলেন প্রাইমারিতে এই ধরনের সার্কুলার আসবে, আমরা কি এই সার্টিফিকেট দিয়ে প্রাইমারিতে জয়েন করতে পারবো? আমি রিসেন্টলি মানে মাসখানেক হইছে ১ মাসের মতন। আমাদের কারিগরি শিক্ষা যারা এরকম প্রতিষ্ঠান আছে এদের একটা অ্যাসোসিয়েশন আছে। এটার যিনি সভাপতি উনার সাথে কথা বলছি। উনি বলছে যে আমরা সব জায়গাতে এটাকে এড করে রাখবো যাতে এই কোর্সের ডিমান্ড থাকে। আশা করতেছি বিপিএড তো এখনো প্রাইমারিতে সারা বাংলাদেশে কখনো নিয়োগ হয় না। এই ১ম হবে। এবং প্রাইমারিতে যাতে এড হয় এই কমিটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২ জন সদস্য আছে যারা এই কমিটিতে আছে। আশা করছি ২ জন সদস্য যেহেতু আছে আপনারা ওখানে পাবেন। অলরেডি এনটিআরসি তে এই বিষয়টা ক্লিয়ার করা হইছে। যারা চারুকলা এবং আইসিটির কোর্স করছে এরা জয়েনিং এ ১১তম গ্রেড পাবে, পরে বিএড করে ১০ম গ্রেডে আসতে হবে। শুধুমাত্র শারীরিক শিক্ষার কোর্সটা করলে আপনারা জয়েনিং এ ১০তম গ্রেডে আসতে পারবেন। এবং এটা দিয়ে কলেজে চাকরি হবে। অন্য ২ টা দিয়ে কলেজে হবে না। যেমন আইসিটি এবং চারুকলা। বুঝতে পারছি। আর আপনারা তো জানেন অনেকে হয়তোবা যে উপজেলাতে ক্রীড়া অফিসার পদ সৃষ্টি হয়েছে। আশা করছি এখানেও কারিগরি শিক্ষা বোর্ডকে এড করবে। এরকম আলোচনা চলতেছে। জি, কারো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যেটা করছি এটা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়। আর আরেকটা আছে হচ্ছে যেমন বাংলাদেশে কয়েকটা সরাসরি শারীরিক শিক্ষা কলেজ আছে। ওইটা আর এটা কি আলাদা? ওটা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আচ্ছা। সরকারি শারীরিক শিক্ষা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আর আপনার হচ্ছেন কারিগরি বোর্ডের অধীনে। আর আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের একটা মাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যারা এই সার্টিফিকেটের কোর্স করে, এটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। আমি গর্বিত এজন্যই যে আমি উত্তরা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম শারীরিক শিক্ষায়। আচ্ছা। আর ১ বছর মেয়াদী বিপিএড কোর্স চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে, পাবলিক ইউনিভার্সিটির মধ্যে। ও আচ্ছা। জি স্যার, বুঝতে আর পেরেছি। বাংলাদেশে ৬ টা সরকারি শারীরিক শিক্ষা কলেজ আছে। আর আমার জানা মতে ২১ টা না ২২ টা কলেজ আছে, এগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু এগুলা বেসরকারি কলেজ আরকি। আচ্ছা। মানে কুষ্টিয়াতেও স্যার শারীরিক শিক্ষা কলেজ আছে আমার বাসার সামনেই, কিন্তু ওটা এখন ভূতের বাড়ি হয়ে গেছে। তো ওখানে কোনো কার্যক্রম নেই, কোনো স্টুডেন্ট নেই। এইজন্য আসলে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই মানে আপনারা যেটা করাচ্ছেন এইটা আর ওইটা কি একই কিনা? না, না, ২ বিশ্ববিদ্যালয়। একটা জাতীয় বিশ্ববিদ্যালয়, একটা কারিগরি বোর্ড। আচ্ছা। কিন্তু স্যার সার্টিফিকেটের মান তো সমান থাকবে না? আপনি এনটিআরসি নীতিমালাটা পড়ে দেখবেন। সর্বশেষ নীতিমালাতে একবারে স্পষ্ট উল্লেখ করা আছে। কেউ যদি জি স্যার। ৪ বছর মেয়াদী অনার্স করে মানে স্পোর্টস সায়েন্স, আপনারা যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, জি স্পোর্টস স্যার। সায়েন্স
অথবা যদি কেউ 4 বছর বা 3 বছর মেয়াদী কোনো কোর্স অন্য সাবজেক্টে করে পরে 1 বছর মেয়াদী বিপিএড করে, অথবা এরপরে দেখবেন অথবা দেওয়া আছে, ওখানে বলা আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যদি 1 বছর মেয়াদী কেউ অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করে, মানে আপনারা যেটা করতেছেন এটা করলেও 10ম গ্রেড হিসেবে আপনার চাকরি পাবে। এখন এটা হচ্ছে সার্টিফিকেট, তো ওটা কাগজ মাত্র, এটাকে আপনি কাজে কিভাবে লাগাবেন এটা আপনাদের আর কি। জি থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। জি জি, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানেই শেষ। আমি একটু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজকের ক্লাসটা ক্লোজ করার জন্য। আর যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে বলেন। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই কাছ থেকে বিদায় নিলাম। ঠিক আছে